আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতল ষষ্ঠী স্পেশাল রান্নাবান্না নিয়ে। এটি সরস্বতী পুজোর পরের দিন পালন করা হয়। শীতল ষষ্ঠী হলো বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী উৎসব, যেখানে মূলত বাসি রান্নার চল থাকে, যার মধ্যে প্রধান হলো গোটা সেদ্ধ রান্না, যেটা বাংলার ঘরে ঘরে হয়। এর সাথে আনুষাঙ্গিক নানা ধরনের সবজি, তার সাথে ভাজা ভুজি, চাটনি আর মাছের ঝাল এবং মাছের টক। কোথাও কোথাও এটা আবার নিরামিষভাবেও পালন করা হয়, মাছ বাদ দিয়ে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। কেউ কেউ এটাকে শীতল ষষ্ঠীও বলে থাকেন বা শীতলা ষষ্ঠী, আবার অনেকে সিজনো রান্নাও বলে থাকেন। এটার মূল হলো আপনার সরস্বতী পুজোর দিন সমস্ত রান্নাবান্না করে সরস্বতী পুজোর পর দিন বাসি খাওয়া হয়, আর শীতলা ষষ্ঠী পালন করা হয়। অর্থাৎ শীতলা ষষ্ঠী বলতে শিলনোড়াকে বোঝানো হয়। ওই দিন শিলনোড়ার পুজো হয়, যেটা সন্তানের মঙ্গলার্থে এবং বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির এই কারণে এই ব্রতটা পালন করা হয়। মূলত এই রান্নাবান্নার মধ্যে থাকে ভাজা ভুজি, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, কেউ কেউ 5 রকমেরও ভাজা করেন, কেউ 3 রকমেরও ভাজা করেন, যার যেমন সেই হিসেবেই করে আর কি। তার সাথে থাকে বাঁধাকপির তরকারি, শীষ পালং, তার চচ্চড়ি, তার সাথে অনেকে থাকে সজনে ফুলের তরকারিও করে থাকেন। আর মূল যেটা থাকে বললাম, যেখানে মাছ হয় সেখানে তো মেনলি মাছেরই উৎসব, মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে করা হয়। আমি সেসব কিছু কিছু রান্নাই এই ভিডিওতে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর সব রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর কাদের কাদের এই শীতল ষষ্ঠী উপলক্ষে সিজনো রান্না আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে এটাকে সিজনও বলে থাকেন। ওই যে প্রথমেই বললাম মূল আকর্ষণ গোটা সেদ্ধ। আমি তো আমার বাড়ির রান্নাবান্নার জন্য এই যে দেখুন সবার প্রথমে ভাতটা বানিয়ে নিচ্ছি, কারণ ভাতটা ঠান্ডা হলে তবেই এটা জল দিয়ে পরের দিনের জন্য রাখতে পারবো। গরম অবস্থায় জল দিলে ভাতটা খারাপ হয়ে যাবে, কালকে খাওয়া যাবে না। সেই কারণেই আমি এখানে সবার প্রথমে ভাতটা বানিয়ে নিচ্ছি। তার সাথে সবার আগে করে নেব ভাজাভুজিগুলো। তার জন্য আলু ভাজা দেখলেনই তো, আলু গোল গোল করে কেটে নিয়েছি। এই ভাজাভুজি আলু ভাজাটা মেন। আলু ভাজা কিন্তু এখানে কোনো লম্বাভাবে ভাজা হয় না, এই গোল গোল করে কেটেই সেটা নুন হলুদ দিয়ে ভেজে রান্না করে রাখা হয়। তার সাথে বেগুন ভাজা, তাই আলু আর বেগুনের মধ্যে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তার সাথে মাছের ঝাল বানাবো। আর মূল যেটা বললাম গোটা সেদ্ধ। সব রান্নাগুলো তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না, অনেক কিছুই রান্না হবে, তার মধ্যেই যতগুলো সম্ভব আমি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। গোটা সেদ্ধর মধ্যে মূল আকর্ষণ যেটা হলো সেটা হলো মেন থাকবে গোটা বেগুন, ছোট ছোট সাইজের বেগুন, ছোট ছোট সাইজের নতুন আলু, রাঙা আলু, আমাদের নিয়ম হচ্ছে জোড়া শিম, জোড়া মটরশুঁটি, এইসব একসাথে সেদ্ধ দিতে হয়। তার সাথে থাকে 5 রকমের কলাই, যেটা কলাইগুলো শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে সেই কলাইগুলো সেদ্ধ করে নিতে হয়। আর তার সঙ্গে দেওয়া হয় শীষ পালং, আর পালং শাকের মানে গোড়ার অংশটা, শিকড়ের অংশ যেটা, সেই অংশটা দেওয়া হয়। আর নামানোর আগে দেওয়া হয় সজনে ফুল আর কুল, জোড়া কুল, যেটা দিয়ে আমাদের নামাতে হয়। আর আমার বাড়ির নিয়ম হচ্ছে সিজনও চাপিয়ে তবেই দুপুরের খাওয়া দাওয়া করা যায়, মানে সিজনোটা মেন, সেটা চাপিয়ে দিয়ে তারপরে মানে ঠাকুরকে মা ষষ্ঠীকে প্রণাম জানিয়ে তারপর যে গৃহিণী ঘরের এই সিজনো রান্না করে সেই দুপুরে খাওয়া দাওয়া করতে পারে। এই রান্নাটা সকাল থেকে শুরু হয় সরস্বতী পুজোর দিন। এক তো ব্যস্ততা থাকে সরস্বতী পুজোর, তার উপরে সিজনো ষষ্ঠীর রান্না বান্না বুঝতেই পারছেন অনেকগুলো রান্না হয়, সেই কারণে সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে যায়। আর ওই যে বললাম সিজনও চাপিয়ে তারপরেই সে গৃহিণী খেতে পারে। আর আমার বাড়ির আরেকটা নিয়ম হলো সিজনো রান্নায় মানে যে গোটা সেদ্ধর মধ্যে যে বেগুনটা দেওয়া হয়, ছোট ছোট সাইজের বেগুন, এই সময় দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়। আর অনেকে আবার এটাকে বলা হয় যে, অনেক জায়গায় বলে যে এটা ঘটি বাড়ির রান্না, সাধারণত আমিও সেটাই ছোটোর থেকে শুনে এসেছি।
নাকি এটা ঘটি আর বাঙালের একটা মতভেদ আছে আর কি, বলে এটা ঘটি বাড়ির রান্না। আমি সঠিক কিনা সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই কারণে এই যে দেখুন আমার বাড়ির তো রান্না বান্না শুরু হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। আর ওই যে আপনাদেরকে বললাম যে মেন যেটা বেগুন, আমার বাড়ির নিয়ম হচ্ছে আমি সিজনোটা রান্না করছি, দেখাচ্ছি আমি কিভাবে সিজনো রান্না করি। এই যে মেন যেটা বললাম ওই যে গোটা সেদ্ধ যে বেগুন দেয়া হয় ছোট ছোট সাইজের, সেই বেগুন সবার প্রথমে কামড়ে তারপরে বাকি খাবার দাবারে মুখ দেওয়া যায়, সেটা বাড়ির প্রত্যেকটি সদস্যর। সেই হিসেবে আমাদের বাড়িতে গুনে গুনে ওই বেগুন দেওয়া হয়, এটা আমাদের বাড়ির নিয়ম। এই নিয়মটা সকলের আছে কি না আমার জানা নেই, আর যদি আপনাদের থাকে তাহলে তো আপনারা অবশ্যই জানেন। অনেক কটাই রান্না হবে। এই যে এখন একে একে শুরু তো করলাম, একদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর এদিকে আলুটা ভেজে নিলাম। আলু ভাজা হলে এবার বেগুনটাও একই সাথে ভেজে নেব। সব মিলিয়ে মিশিয়ে দুদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করে নেব। বুঝতেই পারছেন অনেক কটা রান্না। আর এই কড়াইটা আমি ভাজাভুজির জন্যই ব্যবহার করি, ছোটো মতো আছে, তাতে তেলটাও কম লাগে আর ভাজাগুলো ভালোভাবে হয়, সেই কারণে আমি ছোটো কড়াইয়ের ব্যবহার করেছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাও এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার বেগুনটাও লাল করে ভেজে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে এই যে ছোটো মাছের ঝাল বানাচ্ছি, তার জন্য মাছ ভেজে নিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটাটা স্ট্যানার দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। সব রান্নাগুলো আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে শীতলা ষষ্ঠী উপলক্ষে গোটা সিদ্ধ যেটা আমি রান্না করেছি, এর মধ্যে শুধু মশলা হিসেবে থাকবে আদা বাটা, জিরের গুঁড়ো আর নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা, আর বিশেষ কিছু রান্না এর মধ্যে পড়বে না, একবারেই সমস্ত কিছু দিয়েই ওটা একদম চাপানো হবে। তবে গোটা সেদ্ধটা আমি প্রেসার কুকারে দিয়েছি বলে আপনারা আবার ভাববেন না যে এটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব, কারণ আমার কাছে যে পাত্রটা আছে এটার মধ্যে এই প্রেসার কুকারটার মধ্যেই ভালো হবে। মানে প্রেসার কুকারের ঢাকাটা না লাগিয়ে নর্মাল একটা ঢাকা দিয়ে তবে আমি এই রান্নাটা করে নেব। আর আমাদের নিয়ম হচ্ছে এটা একবার চাপিয়ে দিয়ে আর কিন্তু এটা নামানো যাবে না যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে, আর নাড়াও যাবে না, আর নুন মিষ্টি টেস্ট করে মানে দেখাও যাবে না। ওই যে বললাম এটা ঠাকুরের ভোগ, সেই কারণে আমাদের এটা নিয়ম যে একদম চাপিয়ে হয়ে গেলেই তবেই এটা নামানো যাবে, তার আগে এটাকে আর হাত দিয়ে দেখাও যাবে না, নামানোও যাবে না। অনেকের বাড়িতে আবার নিয়ম আছে যে সিজনোটাও নাকি যেদিন রান্না হয় সরস্বতী পুজোর দিন সেদিন নাকি খেতে পারে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে এই ভাত সবজি এগুলো আপনি খেতে পারবেন, কিন্তু ওই যে মেন যেটা গোটা সেদ্ধ সেটা কিন্তু আমাদের ওই সরস্বতী পুজোর পর দিন মানে শীতলা ষষ্ঠীর দিন ওই দিনই আমরা খেতে পারবো। এবার এই গোটা সেদ্ধ রান্নার জন্য এই যে দেখুন প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আর ওইদিকে 5 রকমের কলাই সেগুলো শুকনো কড়াইয়ে নেড়ে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হলে সেই কলাইগুলো পালং শাক আরও নানাবিধ সবজি এর মধ্যে পড়বে, সে সমস্ত দিয়ে একটা ঢাকা দিয়ে এটা সে একবারে রান্নাটা চাপিয়ে দেব। আর গোটা সেদ্ধ রান্নাটা ওই যে বললাম যে আর ঢাকা খুলে দেখার নিয়ম নেই যতক্ষণ না রান্না হচ্ছে, সেই কারণে ওটা আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি বলেন আমি আমার পরবর্তী রান্না বান্নাগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো, যদি আপনারা কমেন্টের মাধ্যমে দেখতে চান। চলুন, সব রান্নাগুলো একটা ফ্রেমের মধ্যে বন্দি করতে পারলাম না, একটা থালার মধ্যে যতগুলো ধরেছে সেগুলোই আমি সাজিয়ে নিলাম। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।